জিজ্ঞাসাবাদ এবং প্রশাসনিক হেনস্থার মুখোমুখি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বৈষম্যমূলক নিয়ম বহাল রয়েছে। স্বাধীন বিচরণ সংকুচিত করে নিরাপত্তা নিশ্চিতের দোহাই দেয়া মূলত প্রশাসনিক ব্যর্থতারই নামান্তর। অবরোধ ও ভোগান্তির গল্প। আমাদের সংরক্ষিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো উঠে এসেছে এক বিভীষিকাময় চিত্র। অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে মাঝরাতে নিজ হলে ফিরেও প্রবেশাধিকার না পাওয়া, দূরপাল্লার ভ্রমণ করে জরুরি প্রয়োজনে গভীর রাতে ঢাকায় পৌঁছেও 6টা পর্যন্ত হলের তালাবদ্ধ গেটের বাইরে দাঁড়িয়ে চরম নিরাপত্তাহীনতা ও হেনস্থার শিকার হয়ে আতঙ্কিত প্রহরগণা কিংবা অসুস্থ সহপাঠীকে নিয়ে মাঝরাতে ক্যাম্পাসে ঘুরে বেড়ানো। গল্পগুলো প্রতিটি নারী শিক্ষার্থীদের দৈনন্দিন বাস্তবতা। এমনকি শিক্ষা সফরে লেট পারমিশন নিতে গিয়ে হাউস টিউটর কর্তৃক অনুমতিপত্র ছিঁড়ে ফেলা, স্লাট শেমিং, অপমানজনক মন্তব্যের মুখোমুখি হওয়া কিংবা অনাবাসিক ছাত্রীদের সারাদিন ক্লান্ত ক্লাস শেষে নিজ হলের ক্যান্টিনে দুপুরের খাবারটুকু খেতে না দেওয়ার মাধ্যমে প্রতিনিয়ত নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তো এই প্রেক্ষাপটে আমাদের যে পরবর্তী কর্মসূচি সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমি এখন কথা বলছি। আগামী 6ই আগস্ট আমরা অবরোধবাসীর উদ্যোগে সংগৃহীত যেসব গণস্বাক্ষর আমরা গত কিছুদিন ধরে সংগ্রহ করছি তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি বরাবর আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। গণস্বাক্ষর জমাদানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একটি সর্বাত্মক মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সাথে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনকে 1 থেকে 2 দিনের আলটিমেটাম প্রদান করা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি আসলে কোনো নিরাপত্তামূলক বিদেশি নিষেধ নয়, বরং নারীর প্রতি নিপীড়নমূলক সামাজিক অবরোধের একটি ধারাবাহিক রূপ এবং সেই বৈষম্যমূলক কাঠামোকে সমাজে টিকিয়ে রাখার প্রথাগত চক্রান্ত। সার্বক্ষণিক নিরাপত্তা সুসংহত না করে নারী স্বাধীন বিচরণকে সংকুচিত করার মূলত প্রশাসনের চরম ব্যর্থতা এবং প্রাতিষ্ঠানিক বৈষম্যের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। আমরা সম্মানিত শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল সংবাদ মাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দের পাশাপাশি সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রী এবং সচেতন শিক্ষার্থীদের আমাদের কর্মসূচিতে উপস্থিত থেকে নারী শিক্ষার্থীদের এই শেকল ভাঙার আন্দোলন সফল করতে আহ্বান জানাচ্ছি। আজকের আমাদের এই প্রেস ব্রিফিং থেকে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আছে, শিক্ষকদের যেসব নেটওয়ার্কগুলো আছে, আমরা সবাইকে আহ্বান জানাতে চাই আপনারা আমাদের এই ছাত্রীদের যে দাবি সেটার সাথে সংহতি প্রকাশ করুন, আমাদের যে দাবি সেটার সাথে একত্রিত হয়ে এই আন্দোলনকে আরও সুসংহত করুন এবং বিশ্ববিদ্যালয়ের যে এটা আসলে প্রশাসনের অনিচ্ছা, সদিচ্ছার অভাব ব্যতীত আর কিছুই না, সেই জায়গাকে যে লিঙ্গ বৈষম্যের যে কাঠামো আছে এই কাঠামোটাকে আমাদের প্রশ্নবিদ্ধ করতে হবে। আপনাদের সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। এর আগে যে স্মারকলিপিটা দেওয়া হয়েছিল ওইটাতে কোনো আলটিমেটাম ছিল না এবং এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গা থেকে স্মারকলিপি দেওয়া হচ্ছে। প্রশাসন 5 তারিখ পর্যন্ত দেখবে বলেছিল, তো আমরাও আসলে দেখতে চাই যে প্রশাসন এর মধ্যে কী ব্যবস্থা নেয়। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, এখানে হচ্ছে যে নারীদের নিরাপত্তার একটা বিষয় দাঁড়িয়ে আছে আর কি, সেখানে আপনারা এই বিষয় নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা কর্তৃপক্ষের সঙ্গে কি আলোচনা হয়েছে, কোনো আলোচনা হয়েছে? আচ্ছা, এইটা এই বিষয়টা হচ্ছে একটু জোরে বলেন। তথাকথিত নারীর নিরাপত্তা বলতে বুঝাচ্ছেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা যেখানে হচ্ছে সারা বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করে, সেই জায়গায় যদি নারীর নিরাপত্তা দিতে পারছেন না, সেই জায়গায় তাহলে রাষ্ট্র আমাদের নারী নিরাপত্তা প্রান্তিক অঞ্চলে কেমন দিতে পারছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা, এবং আরেকটা বিষয়, খুন করে হচ্ছে নারী এবং তারপর হচ্ছে ধর্ষণ করে নারীরা, তো নারীরা কেন কারাগারে থাকে? তো সেই জায়গাটা ওই যে তথাকথিত নিরাপত্তার নামে যে নারীদের বিচরণ ক্ষেত্রেও সংকুচিত করেন এবং আমাদের প্রতি হচ্ছে বৈষম্যমূলক আচরণ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক এই বৈষম্য। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা নারীদের হলগুলোতে কাটবে। এই 8 ঘন্টার মধ্যে নারীরা হল থেকে বের হইতেও পারবে না, ঢুকতেও পারবে না। এই 8 ঘন্টা কার্ফিউর মধ্যে দিয়ে আসলে নিরাপত্তা নিশ্চিত হয় না।
বরং যেটা হয় নারীদের চলাচল সীমিত করা হয়। এই ধরনের কারফিউ নিয়ম আগে ছিল না, 90 দশকের পরে কিন্তু এই কারফিউটা হুট করে আমরা পেছন দিকে ফিরে যাওয়ার মতো 90 দশকের পরে কারফিউটা দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে দাবি করছি যে নারীদের চলাচল সীমিত করে আসলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছেলে মেয়ে নির্বিশেষে 24 ঘন্টাই নিরাপত্তা দেয়া। সেখানে আলাদাভাবে নারীদেরকে 8 ঘন্টা হলের ভেতর ঢুকতে না দেয়। যেমন আমাদের যেদিন গ্রাফিতির কাজ হলো, সেদিন গ্রাফিতির কাজ শেষে রাতে 3টা-4টার দিকে আমরা আসলে যারা হলের আবাসিক ছাত্রী তারা কিন্তু হলে ঢুকতে পারছি না। সেই ঢুকতে না পারার মধ্যে দিয়ে কিংবা একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে কি আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়? হয় না, বরং শিক্ষার্থীরা বাধ্য হয় রাতের বেলা বাইরে থাকে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, নিরাপত্তাকে নিশ্চিত করা সার্বক্ষণিকভাবে এবং একই সাথে সান্ধ্য আইন বজায় রাখা, এই বিষয়টা একটা সাংঘর্ষিক বিষয়। কারণ সান্ধ্য আইন বিষয়টা যখন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, আমি অ্যাপারেন্টলি নারীকে আমি সার্বক্ষণিক নিরাপত্তা দিতে বাধ্য না, এই বিষয়টাকে স্বীকার করে নিচ্ছি। অর্থাৎ এই আইনটা বজায় থাকার মধ্য দিয়েই আসলে কিন্তু নারীকে অনিরাপদ করে রাখার ব্যবস্থা আমি করে রেখেছি। আমরা স্পষ্টভাবে 1 নম্বর দাবি বলেছি যে রাত 10টা থেকে সকাল 6টা অবধি গেট বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে নারীকে তারা বোঝাতে চাচ্ছেন যে আমরা যদি রাত 10টার পরে বাইরে থাকি, এই সময়টার মধ্যে থাকি, তাহলে আমরা অনিরাপদ। কিন্তু বাস্তবে যদি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সারা দেশের বাস্তবতাটা দেখি, তাহলে আমরা কি দেখি? আমাদের মেয়েরা যারা দিনের বেলা টিউশন করাচ্ছেন, আমাদের মেয়েরা যারা ক্লাসরুমে যাচ্ছেন, আমাদের মেয়েরা যখন এখান থেকে মানে জাস্ট ক্যাম্পাসেরই কোনো একটা অংশে, ধরে শাহবাগে সে একটা ওষুধ কিনতে গেল, তখনই কিন্তু তার সাথে যে কোনো রকম অঘটন ঘটতে পারে। শুধু কি তার সাথেই অঘটনটা ঘটতে পারে? এই ঘটনাটা একটা ছেলের সাথে ঘটতে পারে, অন্যান্য লৈঙ্গিক পরিচয়ের মানুষের সাথেও ঘটতে পারে। ফলে নিরাপত্তা হচ্ছে তাদের কাছে একটা অজুহাত, কিন্তু আদতে এই সান্ধ্য আইন বিষয়টাই একটা নিরাপত্তা বিরোধী আইন। বরং যখন আমি বিশ্ববিদ্যালয়ে একজন নারী হোক, একজন পুরুষ হোক, একজন অন্য পরিচয়ের মানুষ হোক, সে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে একটি পরিচয়, সেটি হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের স্কলার। আমি যখন তাদেরকে এই দৃষ্টি দিয়ে দেখব, তখন একজন পুরুষ যেমন তার লাইব্রেরিতে খুবই অবাধে পরিচালন করতে পারবে এবং ঢুকতে পারবে, তেমনি একজন নারীকেও একজন স্কলার হিসেবে, একজন মানুষ হিসেবে সেই অবাধ যাতায়াতের জায়গাটা দিতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে কোনো না মানুষ কি সবসময় রাত 3টা-4টার সময় চলাচল করে? না। কিন্তু দেখেন, আজকে যদি আমার কোনো একটা নারী শিক্ষার্থীদের হলে কোনো একটা ক্রাইসিস হয় এবং তারা বাইরে গিয়ে কোনো একটা মুভমেন্ট করে, তাহলে আমিও একজন মানবিক মানুষ হিসেবে সেই নারী শিক্ষার্থী হোক বা সেই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য দায় অনুভব করব। কে তাহলে এই বিশ্ববিদ্যালয় আমার মানবিক দায়ের পথে বাধা তৈরি করে দেওয়ার কে? এইটাই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর আশা করি দিতে পারছি, ফলে এইটাই আমাদের যুক্তি। হ্যাঁ, আপনারা আরও প্রশ্ন চাইলে করতে পারেন। এই অবস্থায় ডাকসুর ভূমিকা কি? আপনারা ডাকসুর বাইরে এসে এই আন্দোলন করার চেষ্টা করছেন, ডাকসুর এখানে একটা দায়িত্ব ছিল কিনা? আচ্ছা, ডাকসুরকে এক সাইডে রেখে আমরা আন্দোলন করতে আসছি। এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় আসলে কখনোই লেখা ছিল না যে ডাকসুকে বাদ দিয়ে কোনো আন্দোলন করা যাবে। আমি ডাকসুর একজন সদস্য এবং আমাকে ডাকসুর কোনো সদস্যরা আসলে এটা নিয়ে যখন আন্দোলন করতে যাচ্ছিল বা করতে ছিল এরকম কোনো কিছু বিদ্যমান না থাকায় নারী শিক্ষার্থীরা তারা অন্য একটা প্ল্যাটফর্ম করেছে। শুধুমাত্র এই প্ল্যাটফর্ম না, এটার বাইরেও আরও 2-3টা প্ল্যাটফর্ম আছে যারা আসলে নারীদের এই বিষয় নিয়ে কথা বলছে। আমরা দেখেছি ডাকসুতে একটা সংখ্যাগরিষ্ঠ প্যানেল থেকে নির্বাচিত হয়েছে, কিন্তু আমরা বারবার দেখতে পেয়েছি ডাকসু সবসময় একটা হিপোক্রেসি দেখায়। তখন আমরা এই সম্পর্কে আমরা কখন জেনেছি, যে ছাত্র সংগঠন থেকে সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত হয়েছে ডাকসুতে, তারা যদিও নিজেদেরকে লেটার ভিত্তিকহীন ছাত্র সংগঠন দাবি করলে আমরা বেশিরভাগ সময় দেখেছি ডাকসু ভেবি হেলিকপ্টারে করে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থীদের প্রচারণায় গেছে। তো সেক্ষেত্রে আমরা তাকে কখনো অরাজনৈতিক বা শুধুমাত্র ছাত্র সংগঠন করে অন্যান্য রাজনৈতিক দলের অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এরকম আমরা বলতে পারি না। কিন্তু আমরা দেখেছি ঠিক জাতীয় নির্বাচনের আগে জামাতের একজন নেতা বরগুনার, তিনি ডাকসুকে বেশ শাখানা হিসেবে